হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আধুনিক ভারতের ইতিহাস চর্চার ধারাবাহিক ক্লাসে এসকে টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে শুভ অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব যে ব্রিটিশ শাসনকালে এদেশে কিভাবে আইন প্রণয়নের মধ্য দিয়ে ব্রিটিশ কোম্পানি এবং পরবর্তী পর্বে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে কিভাবে শাসন করেছিল। আজকে আমরা মূলত যে অংশটা পড়াবো 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন। দেখো, আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধ এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার যে ভিতটা রচনা করেছিল 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মধ্য দিয়ে অর্থনৈতিক ক্ষমতা অর্জন করে। এরই ধারাবাহিকতায় দেওয়ানি লাভের পরবর্তী পর্বে 1765 থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি ভারতবর্ষে এক ধরনের শাসন ক্ষমতা প্রবর্তন করেছিল, যেটা দ্বৈত শাসন নামে পরিচিত। আমরা জানি দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন রবার্ট ক্লাইভ এবং দ্বৈত শাসন ব্যবস্থার রদ করেছিলেন ওয়ারেন হেস্টিংস। 1772 খ্রিস্টাব্দে যখন ওয়ারেন হেস্টিংস এদেশে প্রশাসক হিসাবে অর্থাৎ বাংলার গভর্নর হিসাবে আসে ওয়ারেন হেস্টিংস, তিনি প্রথমেই দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেছিল। কারণ দ্বৈত শাসন ব্যবস্থার কারণ হিসাবে আমরা দেখেছিলাম যে বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে পড়েছিল বাংলা, এবং স্বাভাবিকভাবে এই দুর্ভিক্ষ পরবর্তী পরিস্থিতি হিসাবে তিনি দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করে। এবং এরই প্রেক্ষাপটে প্রথম ভারতবর্ষের 1773 খ্রিস্টাব্দে প্রথম রেগুলেটিং আইন প্রণয়ন করা হয়। অর্থাৎ রেগুলেটিং আইন অর্থাৎ রেগুলেট করা অর্থাৎ নিয়ন্ত্রিত করা ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ সরকার কর্তৃক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেট করা বা নিয়ন্ত্রণ করার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ এই আইনটি প্রণয়ন করেছিল। কেন ব্রিটিশ সরকার এই আইন প্রবর্তন করলো, এটা যদি আমরা ইতিহাসটাকে দেখব তাহলে আমরা দেখব 1768 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারের কাছে ঘোষণা করে যে তারা আর্থিক বিপর্যয়ের মধ্যে পড়েছে, অর্থাৎ তারা নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করতে থাকে। আমরা দেখব যে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1600 সালে লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারা ভারতবর্ষে বাণিজ্য করার ফরমান বা অধিকার ব্রিটিশ সরকারের কাছ থেকে লাভ করেছিল। আমরা জানি যে প্রত্যেক মাসে তারা 4,000 পাউন্ড অর্থ দিয়ে ব্রিটিশ সরকারকে এই ভারতবর্ষের বাণিজ্যিক অধিকার সম্পর্কিত নীতি নির্ধারণ তারা ভারতবর্ষে পরিচালিত করত। স্বাভাবিকভাবে 1768 খ্রিস্টাব্দে হঠাৎ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘোষণা করে যে তারা দেউলিয়া হয়ে গেছে, তারা আর ব্রিটিশ সরকারকে তারা তাদের অর্থ দিতে পারবে না। আসলে দেখা যায় এবং এরই ধারাবাহিকতায় 1772 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে 1,00,000 পাউন্ড অর্থ ঋণ হিসাবে তারা দাবি করে। স্বাভাবিকভাবে ব্রিটিশ সরকার অর্থাৎ গভর্নমেন্ট এই ঘটনায় হতচকিত হয়ে পড়ে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত ভারতবর্ষের উপর বা দক্ষিণ পূর্ব এশিয়ার উপর এত ট্রেড করত, তারা কিভাবে এতটা দেউলিয়া হয়ে যেতে পারে। তাই অনুসন্ধান করার জন্য লর্ড নর্থের মন্ত্রিসভা
একটা কমিটি তৈরি করে এবং তারা দেখে যে এই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা তারা ব্যক্তিগতভাবে যথেষ্ট পরিমাণে দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছিল। তারা কোম্পানির স্বার্থ রক্ষা অপেক্ষা নিজ নিজ ব্যক্তি স্বার্থকেই তারা বেশি করে প্রাধান্য দিত। তার পাশাপাশি 1768 থেকে 1770 এই সালে বাংলায় ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলে পড়েছিল। স্বাভাবিকভাবে কোম্পানিকে প্রচুর পরিমাণে অর্থ তাদের চাল ব্যয় করার জন্য কিনতে হয়েছিল। স্বাভাবিকভাবে দেখা যায় যে এই সময় কোম্পানির আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। তাই কোম্পানি 1 লক্ষ পাউন্ড ব্রিটিশ সরকারের কাছে তাদের ঋণ হিসাবে দাবি করে। এইরকম পরিস্থিতিতে লর্ড নর্থের মন্ত্রিসভা 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির উপর আধিপত্য প্রতিষ্ঠার প্রশ্নে এবং ব্রিটিশ সরকার কোম্পানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রশ্নে আমরা দেখব রেগুলেটিং আইন প্রণয়ন করছে 1773 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আমরা এটাই দেখলাম রেগুলেটিং আইনের ব্যাকগ্রাউন্ডে কি কারণ ছিল। এর পরবর্তী পর্বে আমরা দেখব যে রেগুলেটিং আইনের মূলত দুটো দিক ছিল রেগুলেটিং আইনে। এক কোম্পানির পরিচালনা আর গঠনতন্ত্র। কোম্পানির পরিচালনা ও গঠনতন্ত্র। দেখো, কোম্পানির পরিচালনা কীভাবে হতো? আমরা জানি যে কোম্পানি অর্থাৎ রেগুলেটিং আইনের আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কাউন্সিল ছিল, কোর্ট অফ প্রিপারেটর বা কোম্পানির পরিচালন সভা মূলত যারা 500 পাউন্ড অর্থ দিতে পারত তারাই এর ভোটাধিকার পেত বা তার এর সদস্য ছিল। এই সময় 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইনে বলা হয় যে যারা 1000 পাউন্ড অর্থ দিতে পারবে তারা এই কাউন্সিলের সদস্য হবে একটা। দ্বিতীয় নম্বরে বলা হয় যে 24 জন সদস্যকে নিয়ে এই কাউন্সিল গড়ে তোলা হবে বা যে সমস্ত পুঁজিবাদী শ্রেণী যারা ভারতে দীর্ঘ 2 বছর ধরে তারা থেকেছিল, তারা সেখান থেকে ফিরে যাওয়ার পর ইংল্যান্ডে 2 বছর যদি তারা থাকে তাহলে 2 বছর পর তাদের কাউন্সিলের সদস্য হিসাবে মনোনীত করা হবে এবং এর পাশাপাশি এই কাউন্সিল আরেকটা গঠন করে যে ভারতবর্ষের শাসন পরিচালনা করার জন্য একজন গভর্নর জেনারেল ও 4 জন কাউন্সিলের সদস্য কাউন্সিলর যদি আমরা ধরি কাউন্সিলর নিয়োগ করার হবে। এইভাবে কোম্পানির পরিচালনা ও গঠনতন্ত্র সম্পর্কে এভাবেই বলা হয়। দেখো, দ্বিতীয় নম্বর দিক ছিল ভারত শাসন সম্পর্কিত। আমরা অলরেডি জানি যে ব্রিটিশরা মূলত একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসাবে তারা ভারতবর্ষে এসেছিল ট্রেড করার জন্য, বাণিজ্য করার জন্য তারা ভারতবর্ষে এসেছিল। মূলত তারা ভারতবর্ষের 3টে জায়গাতে তারা প্রধান বাণিজ্য কুটি গড়ে তুলেছিল। কলকাতা, এদিকে মাদ্রাজ আর এদিকে বোম্বাই। এই মূলত 3টা জায়গাতে তারা বাণিজ্য কুটি গড়ে তুলেছিল। স্বাভাবিকভাবে দেখা দেয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কলকাতাতে বাণিজ্য কেন্দ্রের পাশাপাশি প্রথম রাজনৈতিক ভিত্তিটা প্রতিষ্ঠা করেছিল পলাশী যুদ্ধ, 1757-এর পলাশী যুদ্ধ এবং 1764-র বক্সার যুদ্ধের মধ্য দিয়ে। এবং 1765 সালের এই বাংলা, বিহার এবং উড়িষ্যা অঞ্চলের দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকারের মধ্য দিয়ে ব্রিটিশ কোম্পানি অর্থনৈতিক ক্ষমতাটা পেয়েছিল। স্বাভাবিকভাবে এই সময় ভারতবর্ষ 3টা প্রেসিডেন্সিতে বিভক্ত ছিল। এটা ছিল কলকাতা প্রেসিডেন্সি, এটা ছিল মাদ্রাজ প্রেসিডেন্সি আর এটা ছিল বোম্বাই প্রেসিডেন্সি।
হয়েছে, এই তিনটা ভাগে বিভক্ত ছিল। এরপর দেখা যায় যে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ডাইরেক্টর সভা বা পরিচালন সভা, তারা তিনটা অঞ্চল থেকে তিনজন এখানকার কাউন্সিলর যে নিয়োগ করা হতো, সেই কাউন্সিলর কর্তৃক এক একটা অঞ্চল থেকে গভর্নর নিয়োগ করা হতো। স্বাভাবিকভাবে বাংলার একজন গভর্নর থাকতো, মাদ্রাজের একজন গভর্নর থাকতো এবং বোম্বাইয়ের একজন গভর্নর থাকতো। এই তিনজন গভর্নর তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক গোষ্ঠীর কাছে তারা সমানভাবে দায়িত্ববদ্ধ ছিল। এদিকে 1773 খ্রিস্টাব্দে যখন রেগুলেটিং আইন প্রণয়ন করা হয়, তখন কি বলা হলো যে কলকাতার গভর্নরের হাতে অধিকতর ক্ষমতাটাকে দেওয়া হয়। এই যে মাদ্রাজ বা বোম্বাই, এই দুটা জায়গার গভর্নরের ক্ষমতা সংকুচিত করে কলকাতার গভর্নরের হাতে ক্ষমতাটাকে দেওয়া হয় এবং কলকাতা প্রেসিডেন্সির আন্ডারে মাদ্রাজ আর বোম্বাই এই দুটো জায়গার শাসন পরিচালিত হয় এবং বাংলার যে গভর্নর, তার উপাধির পরিবর্তন ঘটে, যেহেতু তার পুরো এলাকাটা তার অধীনে চলে আসে এবং তার সম্মানের পরিবর্তন ঘটে এবং তার উপাধি হয় গভর্নর জেনারেল। অর্থাৎ কীরকম? অর্থাৎ সে আগে একটা কাঠের চেয়ারে বসতো এবং স্বাভাবিকভাবে যখন এত বড় সাম্রাজ্যের তার অধীনে বা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠিত হয়, তখন তার চেয়ারটার পরিবর্তন ঘটে। চেয়ারের উপর একটা স্পঞ্জের বিছানার মতো বা স্পঞ্জের উপর বস করানো হয় এবং তার বাড়িতে একটা ডেকোরেশনের মধ্য দিয়ে তাকে একটু সম্মান জানানো হয় এবং তাই তার পদটা হয় গভর্নর জেনারেল। এবং এই গভর্নর জেনারেল তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডাইরেক্টরের কাছে সম্পূর্ণ দায়িত্ববদ্ধ ছিল এই তিনটা অঞ্চলের শাসন পরিচালনা করার ক্ষেত্রে। নাম্বার 1। দ্বিতীয় নাম্বার যদি আমরা দেখি যে এই গভর্নর জেনারেলের কার্যকালের মেয়াদ 2 নম্বর 5 বছর করা হয়। আছে 3 নম্বর বলা হয় গভর্নর জেনারেলকে শাসন কার্যে সহায়তা করার জন্য 4 জন সদস্যের একটা কাউন্সিল গড়ে ওঠে। তারা বিভিন্নভাবে গভর্নর জেনারেলকে শাসন কার্যে সহায়তা করত। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে এই 4 জন সদস্যের সাথে বিভিন্ন ব্যাপারে গভর্নর জেনারেলকে বিভিন্ন বিরোধ দেখা দিত এবং ওয়ারেন হেস্টিংসকে প্রথম বাংলার গভর্নর জেনারেল ঘোষণা করা হয়েছিল এবং তার সাথে এই 4 জন সদস্যের বিভিন্ন বিষয়ে বিরোধ দেখা দিত। স্বাভাবিকভাবে যদি 2:2 অনুপাতে কোনো ভোট হতো, তাহলে গভর্নর জেনারেল যেদিকে ভোট দিত তার মতটাকে কার্যকরী হতো। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে গভর্নর জেনারেলের ক্ষমতাটা সংকুচিত করার জন্য এরা বিভিন্নভাবে পন্থা অবলম্বন করত। মনসন, ক্লাভারিন, বারোয়েল এবং সর্বোপরি ছিল ফিলিপ ফ্রান্সিস। এই চারজন এই কাউন্সিলের সদস্য ছিল এবং তাই এই 4 জন বিভিন্নভাবে গভর্নরকে অর্থাৎ গভর্নর জেনারেলকে নিয়ন্ত্রণ করত। ঠিক আছে, আমরা মোটামুটি এই 3টা দেখলাম। এর পাশাপাশি বলা হয় যে এরপর থেকে 1757 পর থেকে ভারতবর্ষের যেহেতু প্রশাসনিক এবং অর্থনীতির মূল কেন্দ্র কলকাতা, তাই কলকাতাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজধানী স্থানান্তর করা হচ্ছে কলকাতা, রাজধানী গড়ে তোলা হচ্ছে কলকাতাতে। এবং 1911 সালের 12 ডিসেম্বর পর্যন্ত ব্রিটিশ কোম্পানি এবং পরবর্তীকালে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতবর্ষের রাজধানী ছিল এই কলকাতা। 1911 12 ডিসেম্বর পর্যন্ত, এতটা পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল সেই সময়। 1973
খ্রিস্টাব্দে রেগুলেটিং আইনের উপর ভিত্তি করে ভারতবর্ষে অর্থাৎ কলকাতায় একটা সুপ্রিম কোর্ট গড়ে উঠেছিল। সুপ্রিম কোর্ট গড়ে উঠেছিল 1774 খ্রিস্টাব্দে। 1774 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট গড়ে উঠেছিল। এর প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তাকে সাহায্য করার জন্য 3 জন আরও সহ বিচারপতি ছিল। এইভাবে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইনের মধ্য দিয়ে ভারত শাসন সম্পর্কিত নীতিগুলি উল্লেখ করা হয়। আমরা মূলত দুটো দিক দেখলাম, একটা হচ্ছে ব্রিটিশ কোম্পানির গঠনগত দিক, আরেকটা দেখলাম ভারত শাসন সম্পর্কিত দিক। ঠিক আছে, আমরা মূলত এটা রেগুলেটিং আইনের এই দুটো ভিত্তি আমরা দেখলাম। 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং আইন যে প্রবর্তিত হলো, যেটা ব্রিটিশ সরকার কর্তৃক ভারতবর্ষ শাসন করার জন্য প্রথম শাসন আইন, সেই আইনের কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। আমরা দেখব যে এই আইনের উপর ভিত্তি করে বাংলার গভর্নর জেনারেলের হাতে যে ক্ষমতাটাকে দেওয়া হলো, সেই ক্ষমতাটাকে কোনো সুনির্দিষ্টভাবে ওই ক্ষমতাটাকে ব্যাখ্যা করা হয়নি। স্বাভাবিকভাবে গভর্নর জেনারেলের সাথে কাউন্সিলের ওই যে 4 জন সদস্য বললাম, তাদের বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দিতে শুরু করে, একটা দিক। দ্বিতীয় নম্বর, 1773 রেগুলেটিং আইনের উপর ভিত্তি করে 1774 খ্রিস্টাব্দে যে সুপ্রিম কোর্ট গড়ে উঠল, সেই সুপ্রিম কোর্টের বিচার কার্য করার ক্ষেত্রে গভর্নর জেনারেলের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বিভিন্ন বিষয়ে মতবিরোধ দেখা দিতে শুরু করে। আসলে ব্রিটিশ প্রজারা অর্থাৎ ইউরোপীয়রা এই আইনের আওতায়ভুক্ত থাকলেও বিচার কার্য পরিচালনা হতো ইংল্যান্ডের আইন অনুসারে। স্বাভাবিকভাবে এই আইনের কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও আমরা বলবো 1773 ভারত শাসন আইন ভারতবর্ষের উপনিবেশিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে একটা প্রথম উল্লেখযোগ্য প্রয়াস। অর্থাৎ বাংলা এবং তার পূর্ববর্তী গোটা ভারতবর্ষের যে মুঘল শাসন ব্যবস্থা ছিল, সেই মুঘল শাসন ব্যবস্থার পরবর্তী পর্বে ব্রিটিশ সরকার কর্তৃক প্রথম এই আইন প্রবর্তিত হয়েছিল এবং এই আইনের উপর ভিত্তি করেই প্রথম ব্রিটিশরা ভারত ব্যাপারে প্রথম তাদের শাসন ব্যবস্থা প্রবর্তিত করেছিল। এবং এরই ধারাবাহিকতায় পরবর্তী পর্বে কিছু ভুল ত্রুটি বা সংশোধন করে 1784 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিটের ভারত শাসন আইন প্রবর্তন করেছিল। এইভাবে পরবর্তী পর্বে একের পর এক আইন প্রবর্তিত হয়েছিল। আর ব্রিটিশ শাসন কাঠামোর প্রথম প্রয়াস হিসাবে প্রথম আইন প্রবর্তিত ক্ষেত্রে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন একটি উল্লেখযোগ্য এবং একটা সুদূর প্রসারী দিকচিহ্ন হিসাবে পরিচিত। থ্যাংক ইউ। আমাদের আজকে এখানেই ক্লাসটা শেষ করলাম। আমরা পরবর্তী ক্লাস 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনের মধ্য দিয়ে যাব। আমরা আশা করব যে অবশ্যই তোমাদের ক্লাসটা ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে আরও এটাকে ছড়িয়ে দিবে। সুতরাং থ্যাংক ইউ, ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকো।